আসসালামু আলাইকুম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে আমরা গ্রামার অংশে ইংরেজিতে ভয়েস চেঞ্জ সম্পর্কে শিখব এবং লিডযুক্ত ভয়েস চেঞ্জ প্রথমে আমরা শিখতে শুরু করছি। লেটের ব্যবহারযুক্ত ভয়েস চেঞ্জগুলো কিভাবে আমরা শিখব, প্রথমে কিছু উদাহরণ দিয়ে আমরা সেটাকে বোঝাচ্ছি। এবং প্রথম বাক্য রয়েছে ডু নট টেল এ লাই। এক্ষেত্রে বাক্যটা নেগেটিভ রয়েছে এবং সাবজেক্ট ইউজ রয়েছে। তাহলে প্রথমত ডু উঠে গেল, প্রথমে লেট বসলো, তারপরে নট। নেগেটিভে প্যাসিভ ভয়েস করতে লেট নট এ লাই বি টোল্ড। ডু নট টেল এ লাই, লেট নট এ লাই বি টোল্ড। এক্ষেত্রে বাক্যে ইম্পারেটিভ ফর্মে থাকার কারণে অধিকাংশ বাক্যকে আমরা লেট দিয়ে প্যাসিভ করবো অ্যাক্টিভ থেকে। লেট আস ডু দি ওয়ার্ক টুগেদার, এখানে অবজেক্ট রয়েছে দি ওয়ার্ক, হচ্ছে লেট দি ওয়ার্ক বি ডান together by us. Let us do the work together, এই বাক্যটার এখানে অবজেক্ট ছিল দি ওয়ার্ক। তাই প্রথমে লেট বসেছে, আবার তারপরে অবজেক্ট বসিয়েছি, তারপর বি ভার্বের রূপ, তারপরে মূল ভার্ব ডু এর পাস্ট পার্টিসিপল ডান, তারপরে এক্সটেনশন পার্ট বা অতিরিক্ত অংশ টুগেদার, তারপরে বাই প্রিপোজিশন, আর আজ সাবজেক্ট থাকার কারণে পুনরায় আবারও আজ ফর্মে রয়েছে। হিজ বিহেভিয়ার ভেক্সড মি অফেনলি, এখানে এই বাক্যটা কিন্তু ইম্পারেটিভ ফর্মে নয়, কিন্তু পাস্ট ফর্মে বাক্যটা রয়েছে। এক্ষেত্রে উদাহরণ দেখো, হিজ বিহেভিয়ার ভেক্সড মি অফেনলি, তাহলে মি হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে পাস্ট ফর্মে আছে আই ওয়াজ ভেক্সড at I was vexed openly at his behavior. Please do not tell these evil words. Evil word. Please do not tell. এক্ষেত্রে দুইভাবে লেখা যেতে পারে। প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড হতে পারে, অথবা ইউ আর ফরবিডেন টু টেল দিস ইভিল ওয়ার্ড। তাহলে হচ্ছে এভাবে লেখা যায়, ইউ আর requested not to tell this evil word. প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড হয়ে থাকে, আর ডু নট ডু উঠে যায়, তাহলে ইউ আর রিকোয়েস্টেড not to tell this evil word. Please take this offer, তাহলে হবে you are requested to take this offer. জেনারেল সেন্টেন্স আরও দিয়েছি আমরা, উই ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক। এখানে দেখা যায় সাবজেক্ট একই রয়েছে উই, কিন্তু ভার্ব দুইটা রয়েছে, অবজেক্ট দুই রকম রয়েছে, অ্যান্ড দ্বারা যুক্ত যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স। এক্ষেত্রে ভিন্ন ভিন্ন আকারের আমরা প্যাসিভ করব। উই ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক, এক্ষেত্রে আমরা অবজেক্ট পাচ্ছি প্রথমত ফিশ।
fish is eaten and milk is drunk by us. একই সাবজেক্ট থাকলে একাধিক অবজেক্ট বা ভিন্ন ভিন্ন ভার্ব দ্বারা যদি বাক্যগুলো অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, মানে কম্পাউন্ড সেন্টেন্স আকারে থাকে, তাহলে আমরা এইভাবে ভয়েস সেন্সগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে থাকি। উই ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক। ফিশ ইজ ইটেন অ্যান্ড মিল্ক ইজ ড্রাঙ্ক বাই আস। শি নোজ দ্যাট রোহন ইজ ক্লেভার। এখানে দুইভাবে লেখা যায়। নো ভার্বের অবজেক্ট হিসাবে দ্যাট রোহন ইজ ক্লেভার এই অংশ বসিয়েও প্যাসিভ করা যেতে পারে, অথবা শি নোজ অংশ প্যাসিভ করা এবং দ্যাটের পরের অংশ আবার লেখা যেতে পারে। যেমন আমরা প্রথমত লিখছি, যেটা ব্যবহার সাধারণত হয়ে থাকে, দ্যাট রোহন ইজ clever, that Rohan is clever is known to her. অথবা আরেকভাবে লেখা যায়, it is known to her that Rohan is clever. তাহলে লক্ষ্য করো, শি নোজ, এখানে মূল বাক্য সাবজেক্ট হচ্ছে শি, নো হচ্ছে মূল ভার্ব, দ্যাট রোহন ইজ ক্লেভার এই ক্লোজ অংশটুকু নো ভার্বের অবজেক্ট হিসেবে বিবেচিত হওয়ার কারণে আমরা নো ভার্বের অবজেক্ট হিসেবে দ্যাট রোহন ইজ ক্লেভার অংশ লিখেছি। আর বাক্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকাতে ইজ বসেছে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়েছি, তারপরে বাই না বসে নো ভার্বের জন্য টু বসিয়েছি, আর শি সাবজেক্ট হিসাবে ছিল, অবজেক্ট হিসাবে হার হয়েছে। অথবা শি নোজ অংশটুকু আমরা আরেকভাবে প্যাসিভ করতে পারি, শি নোজ ইট ইজ নোন টু হার দ্যাট রোহন ইজ ক্লেভার। এভাবে আমরা বাক্য প্যাসিভ করতে পারি। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এখানে বাক্যটি অলরেডি প্যাসিভ ফর্মে রয়েছে। রোম নগরী একদিনে গড়িয়া ওঠে নাই, তাহলে রোমবাসী কর্তৃক এই জিনিসটা সম্ভব হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট নিচ্ছি দি রোমান বা দি পিপুল অফ রোম, দি রোমান্স। ওয়াজ নট থাকলে ডিড নট ব্যবহার করি অ্যাক্টিভের সময়। দি রোমান্স ডিড নট দেওয়াতে মূল ভার্ব, তখন প্রেজেন্ট ফর্মে লিখেছি বিল্ড, তারপরে অবজেক্ট লিখেছি রোম। দি রোমান্স ডিড নট বিল্ড রোম ইন এ ডে। লক্ষ্য করো, বাক্যটা ছিল প্যাসিভ ফর্মে, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। একইভাবে আমরা বলতে পারি ঢাকা ওয়াজ নট বিল্ট ইন এ ডে। অনুরূপভাবে তাহলে দি পিপুল অফ ঢাকা অথবা দি ড্যাকান্স, তদ্রূপ রোম থেকে রোমান্স বা দি পিপুল অফ রোম বা ইন দি ইনহ্যাবিটেন্টস অফ রোম, তদ্রূপ আমরা রোমান্স বলতে পারি রোমবাসীরা। দি রোমান্স ওয়াজ নট থাকলে ডিড নট বসেছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্টকে আবার সাবজেক্টকে অবজেক্ট করেছি, তারপরে অতিরিক্ত অংশ বসেছে। মাই ব্যাগ ওয়াজ স্টোলেন, এক্ষেত্রেও দেখা যায় মাই ব্যাগ ওয়াজ স্টোলেন বাই সামওয়ান বা সামবডি বা এনিবডি ইত্যাদি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটা সাবজেক্ট বিবেচনা করে নিয়েছি, সামওয়ান বা সামবডি। ওয়াজ থাকলে পাস্ট ফর্ম বোঝায়, তাহলে স্টোল ভার্বের স্টোলেন ফর্মের স্টোল দিয়েছি, সামবডি স্টোল মাই ব্যাগ। এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে নেবে, মাই ব্যাগ ওয়াজ স্টোলেন বাই সামবডি অনেকাংশে আমরা লিখি না বা উজ্জ্বল রাখি। হু টেল দিস স্টোরি, তাহলে হু এটা ইন্টারোগেটিভ বাক্য, হু থাকলে হবে আমরা জানি বাই হোম।
অবজেক্ট হলো দিস স্টোরি, তাহলে ইজ, তাহলে অবজেক্ট হলো দিস স্টোরি, ইন্টারোগেটিভ করা হচ্ছে। বাই হোম ইজ দি স্টোরি টোল্ড। ডু ইউ নো দি গেস্ট, তাহলে ডু বা ডু থাকলে ইন্টারোগেটিভ বাক্য বোঝাচ্ছে এবং এটা অক্সিলারি ভার্ব যুক্ত। ডু বা ডাস থাকলে আমি যার বসে অবজেক্টের আগে, আর ডিড থাকলে ওয়াজ আর ব্যবহার হয়ে থাকে। এখানে আছে ডু ইউ নো দ্য গেস্ট, তাহলে গেস্ট শব্দটা সিঙ্গুলার ফর্মে রয়েছে। ইজ দ্য গেস্ট নন, বাই না বসে টু বসছে, টু ইউ। ডু ইউ নো দি গেস্ট, ইজ দ্য গেস্ট নন টু ইউ। এইভাবে আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নসূচক বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্মে নিতে পারি। ডু বা ডাস থাকলে আমি যার অংশ অবজেক্টের পূর্বে বসবে, আর ডিড থাকলে ওয়াজ বয়ের আগে বসবে। অবজেক্ট সিঙ্গুলার হলে ইজ বা ওয়াজ, আর প্লুরাল হলে আর বা ওয়ার বসবে, এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন থাকবে। অনুরূপভাবে আই অফার্ড হিম এ চেয়ার, এইটা একটা অ্যাসার্টিভ ফর্মের সাধারণ বাক্য। আই অফার্ড হিম এ চেয়ার, এখানে হিম এবং এ চেয়ার দুটি অবজেক্ট আছে। এখানে আমরা যদি হিমকে সাবজেক্ট হিসেবে বিবেচনা করি, হি ওয়াজ অফার্ড, আর অতিরিক্ত অবজেক্ট বসলো, হি ওয়াজ অফার্ড এ চেয়ার বাই মি, অথবা এ চেয়ার ওয়াজ অফার্ড হিম বাই মি। দুইভাবেই হতে পারে, যে কোনো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুই রকমের অবজেক্ট রয়েছে এক্ষেত্রে এই বাক্যে। তা আমরা ইনডাইরেক্ট ফর্মটাই নিয়েছি, ব্যক্তিবাচক অংশটা। ডাইরেক্ট ফর্ম হলো বস্তুবাচক বা বিষয়বাচক, যেমন এই চেয়ার এখানে ডাইরেক্ট অবজেক্ট, আর হিম হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা হিম দিয়েও বাক্য লিখতে পেরেছি, হিমটাকে বিবেচনা করেছি সাবজেক্ট হিসেবে নেওয়ার সময় হি, অথবা এই চেয়ার নিয়েও বাক্য লেখা যেতে পারে। এই চেয়ার ওয়াজ অফার্ড হিম বাই মি, এভাবেও লেখা যেতে পারে। তাহলে দুটা অবজেক্টের জন্য দুইভাবে ভয়েস লেখা যেতে পারে। পরীক্ষার তোমরা সাধারণত যে কোনো এক প্রকারে ব্যবহার করবে। উই মেড হিম ক্যাপ্টেন, এখানে লক্ষ্য করো সাবজেক্ট উই, মেড হচ্ছে মূল ভার্ব, হিম অবজেক্ট, আর ক্যাপ্টেন শব্দটা হচ্ছে হিম শব্দটার সম্পূরক শব্দ বা কমপ্লিমেন্ট। এখানে কমপ্লিমেন্ট শব্দটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হতে পারে না, সুতরাং হিমকেই পুনরায় আবার আমরা সাবজেক্ট বানিয়েছি বা নিচ্ছি। হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস, তাহলে কি লক্ষ্য করলাম? উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন তৈরি করলাম। তাহলে এখানে হিম হচ্ছে এখানে অবজেক্ট, হিমটাকে সাবজেক্ট। একইভাবে আমরা যদি আবার বলি আই হ্যাভ এ পেট প্যারট, আই হ্যাভ এ পেট প্যারট, এ পেট প্যারট is had by me. I am going to help the baby, তাহলে এখানে কন্টিনিউয়াস টেন্সের গো ভার্বের সাধারণত অবজেক্ট না, হেল্প ভার্বের অবজেক্ট আছে। তাহলে এই ক্ষেত্রে দি বেবি আগে আসছে, দি বেবি ইজ গোয়িং বা আই এম গোয়িং ওইভাবেই থাকছে। The baby is going to থাকলে এখানে to be বসে, to be helped by me. I am going to help the baby is going to be helped by me. Am I going to open an SB account? তাহলে an SB account হচ্ছে এখানকার এই বাক্যে অবজেক্ট, কিন্তু বাক্যটা নট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নের বাক্য।
এখানে ভার্ব হচ্ছে is an SB account going to be opened by me? Am I going to open an SB account? Is an SB account going to be opened by me? এটা প্রশ্নসূচক বাক্য, কিন্তু গো ভার্ব ট্রানজিটিভ না হওয়ার কারণে এখানে মূল ভার্বের যেটা অবজেক্ট সঙ্গে সংশ্লিষ্ট ওপেন অথবা পূর্ববর্তী বাক্যে হেল্প ছিল, এটা দিয়ে প্যাসিভ আছে ইজ গোয়িং বা অ্যাম গোয়িং। এটা বাক্যে সাধারণত অপরিবর্তিতই থাকবে। পার্সন অনুসারে ইজ গোয়িং বা আর গোয়িং বা অ্যাম গোয়িং তদ্রূপ বা অনুরূপভাবে হয়ে থাকে। মাই ওয়াজ স্টোলেন, এক্ষেত্রেও দেখা যায় মাই ওয়াজ স্টোলেন এই বাক্যটা প্যাসিভ রয়েছে। এক্ষেত্রে সামওয়ান বা সামবডি আমরা বিবেচনা নিলাম অবজেক্ট সাবজেক্ট ধরে। সামবডি ওয়াজ থাকলে বোঝা যাবে মূল ভার্ব পাস্ট ফর্মে ছিল। সামবডি স্টোল মাই ওয়াজ। I saw the baby crying for food. এখানে স ভার্বের অবজেক্ট হচ্ছে দি বেবি। দি বেবি আগে এসেছে। দি বেবি ওয়াজ seen. The baby was seen crying for food. Crying for food by me. Did she write the notebook? ডিড থাকলে পাস্ট ইনডিফিনিট বোঝাচ্ছে, সেক্ষেত্রে ওয়াজ বয়ার অবজেক্টের পূর্বে বসে, এখানে অবজেক্ট রয়েছে দি নোটবুক, তাহলে ওয়াজ দি নোটবুক রিটেন বাই হার। এবং শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন, অর্থাৎ প্যাসিভ ভয়েসেও ইন্টারোগেটিভ ফর্মেই থাকবে। অ্যাক্টিভে ইন্টারোগেটিভ থাকলে প্যাসিভে ইন্টারোগেটিভ হবে। শি ফান্ড হারসেলফ, এখানে সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়। এক্ষেত্রে রিফ্লেক্সিভ অবজেক্ট বলি। এই রিফ্লেক্সিভ অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে না। এই ক্ষেত্রে আমরা পূর্ববর্তী সাবজেক্টটাকে আবার প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে ধর ভার্ব দেখে বুঝবো কোন টেন্সে রয়েছে। এখানে ফ্যান পাস্ট ফর্মে আছে, তাহলে এখানে শি ওয়াজ ফ্যান্ড বাই হারসেলফ। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয় না। সেই ক্ষেত্রে পূর্ববর্তী সাবজেক্টকেই আমরা এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে নিয়েছি। আর ভার্বের রূপ দেখে লক্ষ্য করেছি এটা কোন টেন্স ফর্মে রয়েছে, সেই হিসাবে পাস্ট ফর্ম মনে করাতে বা হওয়াতে ওয়াজ দিয়েছি। ফ্যানের পাস্ট পার্টিসিপল ফ্যান্ড বাই, তাহলে অবজেক্টটাকে বসিয়েছি বাই সহ, বাই হারসেলফ। দে নিউ দ্যাট দি বয় স্টোল দি নভেল, এখানে দুইটা বাক্য অংশ রয়েছে। দে নিউ একটা অংশ, দ্যাট দি বয় স্টোল দি নভেল দ্বিতীয় অংশ। দুটো দিয়েই প্যাসিভ ভয়েস করা যাবে। দে নিউ অংশটাকে আমরা একবার লিখি প্রথমত, তাহলে হবে যে ইট ওয়াজ নোন ফার্স্ট ফর্মে। এই অংশের জন্য অবজেক্ট আমরা এই ক্লজটা পুরোটার অংশ ইট ধরেছি। ইট ওয়াজ নোন টু দেম, তারপরে দ্যাট দ্বারা যুক্ত অংশ দ্যাট। দি নভেল দ্বিতীয় বাক্যাংশ, দি নভেল ওয়াজ stolen by the boy. লক্ষ্য করো, দে নিউ একটা বাক্যাংশ, এটুকুরও ভয়েস চেঞ্জ হয়। আবার দ্যাট দি বয় স্টোল দি নভেল দ্বিতীয় অংশ দ্যাট দ্বারা যুক্ত। এই জাতীয় বাক্যের ক্ষেত্রে আমরা প্যাসিভ করতে হলে উভয় অংশের থেকেই আমরা প্যাসিভ হয়ে থাকে গ্রামারের রীতি অনুসারে।
আর নিউ যেহেতু পাস্ট ফর্মে আছে বা স্টোলও পাস্ট ফর্মে রয়েছে, দুই অংশেরই আলাদা আলাদা প্যাসিভ ভয়েস হয়েছে এবং এটা দ্যাট দ্বারা যুক্ত রয়েছে। দে নিউ, এটা হচ্ছে ইট ওয়াজ নন টু দেম, আর দ্যাট যুক্ত হলো, তারপরে দি নভেল ওয়াজ স্টোলেন বাই দি বয়। এইভাবে আরও আমরা অন্যান্য ভয়েসগুলোকে অনুশীলন করব, যাতে তোমরা সহজেই বাক্যগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সক্ষমতা অর্জন করতে পারো এবং বাসায় এগুলো তোমাদের নিজের খাতায় লিখে এগুলোকে আবার লক্ষ্য করবে বা বোঝার চেষ্টা করবে। আমরা প্রয়োজনে পরবর্তী দিনের ক্লাসে এটাকে আবার নতুনভাবে আরও বিশেষ ব্যতিক্রমধর্মী কোনো বাক্যগুলো থাকলে সেগুলোকেও আমরা বোঝানোর চেষ্টা করব। কেমন? তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।